আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নীরব খান। এক সময় আরজে ছিলাম, সেই সূত্রে কেউ কেউ আরজে নীরব নামে চেনে। বর্তমান পেশা টেলিভিশন উপস্থাপক, বাংলা ভিশন, এসএ টিভি সহ অধিকাংশ চ্যানেলগুলোতে প্রাইভেট প্র্যাকটিস করি। আর এশিয়ান রেডিও 90.8-এর প্রোগ্রাম প্রধান, এরও প্রোগ্রাম। আর মাঝে মধ্যে কখনো টাকার দরকার হলে নাটক অভিনয় করি। দিস ইজ অল অ্যাবাউট মি। পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ভর্তি হওয়া সেই 2000 সালে। অনার্স মাস্টার্স ওখান থেকেই শেষ করা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়, যেটাকে বলে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আর তার আগের পড়ালেখাটা গ্রাম থেকে, এসএসসি এইচএসসি সব গ্রাম থেকে পড়ে আসা। এটা আপনার রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া নামক একটা অঞ্চল, সেখান থেকে পড়ালেখা শেষ করে আসা। ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস, পিওর আর্টস, যেটাকে মানবিক বলে। এবং সাধারণত গ্রামের মানুষদের ধারণা হয় যে যারা তুলনামূলক বাজে স্টুডেন্ট থাকে তারা আর্টস পড়ে। সুতরাং ওইভাবে দেখলে আসলে আমি স্টুডেন্ট ক্যাটাগরিতে বি ক্যাটাগরির বরাবরের। এখন পর্যন্ত যদি বলো যে এইমটা কি লাইফের, আমি অনেকবার এইম চেঞ্জ করেছি। যখন বুঝতে শিখি প্রথম স্কুলে যাই, তখন মনে হতো যে প্রেসিডেন্ট হব। ইরশাদ সাহেব হচ্ছে তখন প্রেসিডেন্ট, খুব ক্ষমতাবান লোক, যা বলে তাই হয়ে যায়। তো তখন মনে হতো ইরশাদ হইতে হবে। তারপরে ইন্টারমিডিয়েটে উঠে মনে হলো যে না বাবা, সবচেয়ে ক্ষমতাবান লোক হচ্ছে প্রিন্সিপাল, সো প্রিন্সিপাল হইতে হবে। ইউনিভার্সিটিতে এসে মনে হলো এসব কিছু না, ইউনিভার্সিটির টিচার হচ্ছে জীবনের একমাত্র ইচ্ছা, তারা মহান, সো তাদের কাছাকাছি যেতে হবে। ইউনিভার্সিটি পাশ করব সেই সময় মনে হলো না, এসব কিছু না, জীবনে কোনো রকমভাবে চলতে পারলেই হয়। মাস শেষে কয়টা টাকা, বাসায় গিয়ে একটু আরামসে ঘুমানো, সন্ধ্যাবেলা একটু চা খেতে বসা, দ্যাটস ইট। মানে প্ল্যান করে আট যাবো, প্ল্যান করে মিডিয়ায় আসবো, না, এইগুলো আসলে ছিল না। রেডিও জকি হওয়াটা খুব অদ্ভুত অদ্ভুত এই কারণে যে আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। এটা 2004-এর দিকের কথা। তো আমরা ডিবেট করতাম, এবং লাকিলি অ্যান্ড লাভ টু সে যে তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বেস্ট ডিবেট টিমটা ছিল, আই ওয়াজ ওয়ান অফ দেম। ওই মূল টিমটাতে ডিবেট করার সুযোগ পেয়েছি, এবং আমার হলের কমিটিতে ছিলাম, এবং কর্তা প্রধানদের ভূমিকায় ছিলাম। ওই সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে একটা সখ্যতা গড়ে ওঠে, একটা জানাশোনা হয়। এবং সেই সূত্রে রূপা চক্রবর্তী নামে একজন শ্রদ্ধেয় শিক্ষক, তিনি বাংলা শেখান বিদেশিদের ভাষা, ল্যাঙ্গুয়েজ টিকের টিচার। তো তিনি একদিন ফোন করে যে বাবা, আমরা একটা রেডিও করব, তো ওই জন্যে কিছু ছেলেপেলে দরকার যারা ইনস্ট্যান্ট কথা বলে, তুই যদি আসিস আমাদের জন্য ভালো হয়, একটু ট্রেনিংটা কর। আই ওয়েন্ট দেয়ার, এবং শুধু আমি গিয়ে দেখলাম যে আমি একা না, ওইখানটায় আরও প্রায় 28 জন মতো, 52 জন 28 দিন ব্যাপী আমাদের একটা ইয়ে হলো, ট্রেনিং সেশন হলো। প্রতিদিন বিকেলবেলা আমরা টিএসসিতে বসে ট্রেনিং হচ্ছে। এরকম হতে হতে শেষে গিয়ে রেজাল্ট হলো, এবং রেজাল্টে 5 জনকে আরজে হিসেবে সিলেক্ট করা হলো, এবং শুক্র আলহামদুলিল্লাহ আমি তাদের মধ্যে প্রথম ছিলাম। এবং এই মানুষটা প্রথম আরজে হিসেবে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, তার নাম হচ্ছে নীরব খান। দ্যাট ওয়াজ মাই লাক। এবং লাক অ্যান্ড আরেকভাবে বলতে গেলে মানে হয়তো বা চেষ্টাও, কারণ এখন যেসব সিনিয়র আরজে যারা আছে তারা অনেকেই সেই টিমে ছিল, আসলেই তারা ভালো করছে বা ভালো কথা বলে, সেই সূত্রে তারা ঢাকা ইউনিভার্সিটির বাইরের তারা ছিল, তো তাদেরকে ডিঙে আমি হই। তো তখন এবিসি রেডিওর জন্য সেটা হয়েছিল। মতিউর রহমান চৌধুরী ছিলেন তখন মালিক, এখন তো প্রথম আলোদের। তো
পরে মালিক ওটাতে বিক্রি করে দিলেন রেডিওটা। তখন তার আগে আমি আবার টুডে রেডিও টুডে যখন আসে ওদের কোর্স করানো হচ্ছিল, ওদেরকে সেম প্রসিডিওরের মধ্যে দিয়ে ওদের জবে নেওয়া হচ্ছিল। সেই সূত্রে আমি ওদেরকে শেখাবার একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। তখন ওদের মালিক পক্ষ আমাকে বলেছিলেন যে আপনি যদি চান আমাদের কাছে চলে আসতে পারেন। তারপরে রেডিও টুডেতে যাওয়া, এটা বন্ধ হয়ে যাওয়ার পরে, এবং যখন আমি গেলাম রেডিও টুডেতে, তখন দ্যাট ওয়াজ সো ব্যাড টাইম ফর মি, বিকজ আমি গিয়ে দেখি যে সবগুলো শোয়ের জন্য মানুষ নেওয়া হয়ে গেছে, এবং সব শো, যে শোগুলো পপুলার হয় সারা পৃথিবীতে, সেই শোগুলোতে অলরেডি বেস্ট আর যেগুলো বসে গেছে। সবচেয়ে পপুলার শোটা হয় হচ্ছে তোমার 4টার সময়, যেটাকে আমাদের সময় বলি ড্রাইভ শো, বাসায় ফেরে 4টার পর থেকে মানুষ। আরেকটা হয় মর্নিং শো, যখন অফিসে যায়, অফিস থেকে ফেরার আর আসার এই দুটা টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেডিওর জন্য। সো ওই সময় ওদের সিলেক্টিভ বেস্ট আর যে অ্যাকর্ডিং টু দেম তারা বসিয়েছিল। তো মন খারাপ করে আমাকে বেসিক্যালি রাত্রের শো দেওয়া, কারণ রাত্রের শো কেউ করবে না, এটা হিট হবে না বলে কেউ করবে না এই হিসেবে। তো আই স্টার্ট, অ্যান্ড আল্লাহর রহমতে 1 বছর পরেই তো ফলটা পেলাম, এবং আমি দেখলাম যে বাংলাদেশের 58% মানুষ তখন রেডিওতে শুধু আমাকেই শুনতো। দ্যাট ওয়াজ হিউজ। পরের বছরে গিয়ে দেখলাম 65-65% পুরো বাংলাদেশের। এবং যখন ছেড়ে দিই আমি রেডিওটা 2010-এর ডিসেম্বর, তখন পর্যন্ত আমার লিসনারশিপ হচ্ছে 56%। তখন 4টা রেডিও অলরেডি মার্কেটে। সো যতদিন রেডিওতে ছিলাম, খুব বাজেভাবে শুরু করার ফলেই হয়তো যুদ্ধ করার অতটা শক্তি আমি পেয়েছিলাম, যে নিগৃহীত থেকে থেকে নিজের জায়গাটাকে শক্ত করা, এটা কঠিন ছিল। থ্যাঙ্কস আল্লাহ, আই মেক ইট। রেডিওতে যখন শুরু করি আসলে তখন বুঝি নাই যে রেডিওটা কি হচ্ছে, বিকজ আমরা তো বাংলাদেশ বেতার শুনে শুনে অভ্যস্ত। আমাদের জেনারেশনের আগ পর্যন্ত, আমাদের পর্যন্ত কি করব সেটা জানি না, কিন্তু কিছু একটা ব্যতিক্রম করতে হবে, কিছু একটা মানুষ পছন্দ করবে এরকম কাজ করতে হবে, এই আগ্রহটা ছিল। সেই আগ্রহ থেকে যখন শুরু করলাম একেবারে নতুন ফরম্যাটে, রেডিওর মতো করে না, টেলিভিশনের মতো করে না, উপস্থাপনার মতো করেই না, একটা নতুন আর্ট ফর্ম, একেবারে নতুন একটা শিল্প, যে শিল্পটা আগে কেউ কখনো করে নাই, বাংলাদেশের মানুষ আগে কেউ দেখে নাই, সেই শিল্প নিয়ে যাত্রা শুরু করাটা কঠিন ছিল। প্রথমত মানুষের অনেক নেগেটিভ কথা শুনতে হয়েছে, নেতিবাচক কথা শুনতে হয়েছে, যে এরকম করে এরা কেন বলছে, এরকম করে এরা কেন চলছে। কিন্তু মানে রাত শেষে দেখা গেল যে আমাদের কথাগুলো অনেক বেশি মানুষ পছন্দ করছে, এবং এই পছন্দ করাটা যখন আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম, এই অনুভূতিটা আসলে বলা যায় না। যে গ্রামের একটা সাধারণ ছেলে যখন ঢাকার মতো বড় একটা শহরে এসে 8-10 জন মানুষের কাছ থেকে প্রশংসা পায়, আসলে আমাদের জন্য জিনিসগুলো অনেক বড়। যখন ঢাকায় আসি সেই অবস্থায়, আমি আর আগে কোথায় যেন বলছিলাম, একেবারে আমার ভেতরের কথা, যে আমি ঢাকায় আসছি 1500 টাকা নিয়ে, লিটারালি 1500 টাকা নিয়ে। বাবা মা টাকা দিতে পারে নাই তা না, কিন্তু আমার মনে হয়েছে যে 1 মাসের থাকা খরচ, খাওয়া খরচের টাকাটা আমি নিয়ে এসেছি। এরকম দিন গেছে ঢাকাতে যে আমি রাস্তায় ঘুমাইছি, লিটারালি রাস্তায় ঘুমাইছি। 3 দিন আমি রাস্তায় ঘুমাইছি, মাথার নিচে আমার ব্যাগটা দিয়ে শুয়ে পড়ো। আত্মীয় স্বজনের বাসা ছিল, যায় না, মানে চেনা মানুষের জায়গা ছিল, যায়নি না। মনে হয়েছে না বাবারে 18 বছর একটা মানুষের হয়ে গেছে, সুতরাং সেই মানুষটা হচ্ছে একজন পরিপূর্ণ মানুষ। তারপরে যদি সে বাপের কাছে হাত পাতে, মার কাছে হাত পাতে, টাকা দাও আমার স্কুলে যাইতে হবে, টাকা দাও আমার খাইতে হবে, এটা খুব লজ্জার। তো ওই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচার চেষ্টা, কঠিন ছিল যুদ্ধটা। আমার মনে আছে আমি 300 টাকা বেতনে প্রথম মাসে কাজ করি, এবং ওই শুনতে মানে ডায়লগটা সেরকমই, যে আল সালাদিয়া ঢাকা যে রেস্টুরেন্টগুলো রাস্তার পাশে, ওখান থেকেও মানে একবেলা খেয়ে সারাদিন থাকতে হয়েছে। সো এগুলো আর বলতে চাই না, কিন্তু ওইটা সত্যি কথা। চেষ্টা করলে বোধহয় হয়, মানুষ পারে। আমার ফ্যামিলি বলতে তো আমরা 4 জন, বাবা মা আর আমার বড় ভাই।
আমার বড় ভাই বড় সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, এখন সিরাজগঞ্জে পোস্টিং, শরীফ রায়হান কবির। অ্যান্ড লাভ টু সে যে আমার বড় ভাই গত দুইবার পরপর বাংলাদেশের সেরা ইউনো নির্বাচিত হয়েছেন সততা এবং কর্মক্ষমতা দিয়ে। আব্বা আম্মা চাঁদ আলী খান, রোকেয়া পারভিন, তারা দুজনই মুক্তিযোদ্ধা এবং সরাসরি যুদ্ধ করা মানুষ। তারপরে শ্রেণী সংগ্রামের সময় যখন আসে 75-76-এর সময়টাতে, তখন তারা সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, জেল কেটেছেন। ওরকম একটা সংগ্রামী পরিবার থেকে আসলে আমার উঠে আসা। এবং ভাই ভাবি, ইয়েস, আমার একটা বেবিও হয়েছে, আমার ভাতিজা হয়েছে বিভোর রায়হান। এবং আমার ভাবিও অনেক ভালো স্টুডেন্ট, বাংলাদেশে এখন পর্যন্ত বোর্ড স্ট্যান্ড করে আছেন তিনি, রেকর্ড সংখ্যক নম্বর। শম্পা, মানে টোটাল ফ্যামিলিটা অনেস্টলি স্পিকিং বেশ ব্রাইট একটা ফ্যামিলি, যদি ইন্ডিভিজুয়ালি বলি, নিজের ফ্যামিলি বলে বলছি না। তো সেই ফ্যামিলির একটা ছেলে সরকারি চাকরি করবে, এটা স্বাভাবিক ছিল। বিসিএস করব, সরকারি চাকরি করবো, এটা খুব নর্মাল ছিল যে ওকে যাও। তো সেখান থেকে এসে 10-12 হাজার টাকা দিয়ে চাকরি শুরু করা এবং এরকম একটা স্ট্রাগলের দিকে নিজেকে ঠেলে দেয়া, যে না, নিজের পরিবারের কাছ থেকে অর্থনৈতিকভাবে কোনো সুযোগ সুবিধা না নিয়ে ঢাকায় নিজে নিজে বড় হওয়ার চেষ্টা করা, এটা অনেক অনেক কঠিন। এটা শুনে বলে বোঝানো যায় না। বাট ইয়েস, ওয়ান থিং দে ডিড, সেটা হচ্ছে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে। আমি যখনই যা করেছি, যে প্রফেশনে গেছে, এখন পর্যন্ত প্রায় 10-12টা চাকরি তো করে ফেললাম, কোনো দিন তারা আমাকে না করে নাই যে এটা করিস না, বরং যুদ্ধের জন্য পাঠিয়েছে ঠিকঠাক মতো। হোয়াট এভার ইউ ডু, গো দেয়ার, যাই করছো যাও অ্যান্ড মেক ইট টু ইয়ার্স, নিজের মতো করে নাও। ওই সুবিধাটা, ওই সুযোগটা আমি পেয়েছি, সাপোর্টটা পেয়েছি। সো ফ্যামিলি সব দিক থেকেই সাপোর্টিভ ছিল। একটা ভালো বেতন পাবো, একটা ভালো বেতন, একটা আর্থিক নিরাপত্তা, ব্যাস, এই জন্যই কাজ করা। আর ওই আগ্রহটা আসলে থাকে না একটা বয়সে, যখন একটা তুমি ধারার মধ্যে ঢুকে যাবা, যে তুমি নিজে যখন নিজেকে বহন করছো রে বাবা, বাবার খাচ্ছ না, বাবার পড়ছো না, তখন আসলে ওই ইন্সপিরেশন বলতে একটা জিনিসই থাকে, যে মাস শেষে আমাকে এতগুলো টাকা আনতে হবে। এবং টাকা দিয়ে আসলে অনেক কিছু হিসেবও করা যায়, যে কত টাকা তোমাকে পে করছে, তার মানে তুমি এই পরিমাণে দামি একটা মানুষ তাদের কাছে, সমাজের কাছে। তোমাকে 10,000 টাকা দিচ্ছে কি 1 লাখ টাকা দিচ্ছে, তার মানে তুমি সেই পরিমাণে কাজ করতে পারো। সো যখন বেতনটা ডাবল হচ্ছে, তার মানে হচ্ছে নিজের ইমপ্রুভমেন্টটা দেখা যাচ্ছে, আর নিজের ইমপ্রুভমেন্ট দেখতে কার না ভালো লাগে। সুতরাং কাজ করার পেছনে ওইটাই আসলে মূল কারণ। ওই আতেলদের মতো বলতে চাই না মানুষ ভালো বলবে, দেশের জন্য, দশের জন্য কাজ করেছে, নট দ্যাট। অনেস্টলি এখন পর্যন্ত আমি শো করি, নাটক লিখি, যাই করি, দিন শেষে ওইটাই মাথায় দেখা যাচ্ছে, একটা ভালো জিনিস করলে ভালো টাকা পাওয়া যাবে। There was a lady, ফাতেমা শিলু, 21 টেলিভিশনের প্রডিউসার। এই ভদ্রমহিলা প্রথম আমাকে রেডিও থেকে টেলিভিশনে আনে। আমি একটা তার শোতে গেস্ট হয়ে এসেছিলাম। তো তার কোনোভাবে মনে হয়েছে যে তার উপস্থাপকের চেয়ে আমি বোধহয় ভালো করছি। পরে সে আমাকে ওই শোতেই প্রপোজ করে যে বাবা তুই আমার সাথে কাজ কর। সম্প্রতি চলে গেলেন আতিক স্যার, 21 টেলিভিশনের যে অনুষ্ঠান প্রধান ছিলেন। তো আতিক স্যারের কাছে নিয়ে গেলেন আমাকে। আতিক স্যার আমাকে দেখে বললো, আরে ছেলে তো দেখতে ভালো আছে, শিলু বসায় দাও। ব্যাস, 21 টেলিভিশনে 1.5 বছর একটা প্রোগ্রাম করলাম, ওই থেকে শুরু হয়ে গেল। এবং যখন প্রোগ্রাম করতে আসি, তখন একটা অদ্ভুত জিনিস আমি শুরু করেছিলাম। আমি এবং আমার পরে আরও 2-3 জন, আমরা বেসিকলি বাংলাদেশের উপস্থাপনা জগতে একটা ধারা ছিল। শুরুর থেকে যদি আসেন টেলিভিশন উপস্থাপনারটা আপনি সর্বজন স্বীকৃত সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে গুণী মানুষটা হচ্ছেন হানিফ সংকেত সাহেব। হানিফ সংকেতের পরে যদি কেউ শুরু করেন, তখন 2 বা 3 জন মানুষ একসাথে শুরু করেছিলেন, আব্দুল তুষার, দেবাশিস বিশ্বাস, আঞ্জাম মাসুদ, এই 3 জন। এবং
এদের এরাও আমার মনে হয়েছে কোনো না কোনোভাবে হানিফ সংকেতের চিন্তাধারা দ্বারা প্রভাবিত, বা তাকে ছাড়িয়ে যাবার হয়তো মানে চেষ্টাটা করাটা হয়তো অসম্ভব, কিন্তু তার প্রভাব থেকে বেরিয়ে আসবার একটা চেষ্টা আমার মনে হয়েছে যে অনেস্টলি স্পিকিং খুব কমই দেখেছে। আমি মনে হয়েছে যে এই সবগুলো মানুষ অনেক বেশি তার মতোই মনে হয়েছে, হয়তো সময়টাই সেরকম ছিল। তো আমার যেটা প্রথম ইচ্ছা এবং যেটা আমি করতে পেরেছিলাম, যে স্ক্রিপ্ট ছাড়া, অর্থাৎ কারো লিখে দেওয়া ছাড়া একজন উপস্থাপক যে কথা বলতে পারেন, শুরুতে আমি সেটা শুরু করি এবং সফলতা আসে অসম্ভবভাবে। 21শে টেলিভিশনের ক্যাম্পাসে ক্যাম্পাসে অনুষ্ঠানটা অসম্ভব জনপ্রিয় হয় সেই সময়। ঠিক আমার পরপর আরও একজন মেয়ে এবং আরও দুজন ছেলে, ওরাও আর যে ছিল, হয়তো সে কারণেই তারা পেরেছে, তারা টেলিভিশনে এসে একটা রাতের অনুষ্ঠান খুব জনপ্রিয় করে ফেলে। তারপরে অন্যান্য অনুষ্ঠানও দেখলাম এই ফরম্যাটে নিয়ে আসলো, এবং মানে দাবি করেই বলতে পারি যে আমরা 4 জন মানুষ বাংলাদেশের টেলিভিশন উপস্থাপনার ধরনটা চেঞ্জ করে দিয়েছি। এবং এই জিনিসটা করতে পেরে সত্যি সত্যি আমি অনেক গর্বিত। যখন রেডিওটা আমার হাত দিয়ে আসলো, বা আমি রেডিওর হাত দিয়ে আসলাম, ওইখানটা একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে, এবং সেই বিপ্লবের কাণ্ডারির ভূমিকাতে কয়েকজনের মধ্যে আমি একজন। যে আমরা হাতে দেখেছি পরিবর্তন, রেডিওর পরিবর্তন, টেলিভিশনের উপস্থাপনাটার পরিবর্তনও চোখে দেখার সৌভাগ্য হয়েছে এবং আমাদের দ্বারা হয়েছে, ওইটা দেখে ভালো লাগে। তো এই টেলিভিশন প্রোগ্রাম করতে করতে চয়নিকা চৌধুরী, শ্রদ্ধেয় চয়নিকা চৌধুরী ডিরেক্টর, উনি আমাকে তার একটা সিরিয়ালের জন্য কাস্ট করলেন। তো তারপরে শুরু হয়ে গেল নাটক করা, এবং নাটক করাটা আসলে আমার খুব একটা বেশি পছন্দের কাজ না। নাটক করি হচ্ছে যখন দেখি যে এক্সট্রা কিছু টাকা দরকার, তখন নাটক করি। এছাড়া আসলে খুব একটা বেশি ভালোবেসে করি না। আমার মনে হয় না ভালোবেসে কেউই নাটক করে। আমি তো সবগুলো শিল্পীকেই চিনি, এবং সবাই তো ভাই ক্যামেরা ওপেন হইলেই সবাই মানে আধ্যাত্মিক লাইনে কথাবার্তা বলে। ক্যামেরা ওপেন হলেই সবাই সুশীল সমাজ হয়ে যায়, কেউ আর সত্যি কথা বলতে চায় না। কিন্তু সবাই আসলে নাটক করে খুব একটা বেশি যে ভালোবেসে তা না। সবাইকে যে দেখি যে কেমন যেন একটা ব্যাপার স্যাপার থাকে, খুব বেশি প্রফেশনালিজম। আমার ভবিষ্যৎ প্ল্যান খুব ভয়াবহ। ভয়াবহ এই কারণে বললাম যে আমি আবার কিছু একটা পড়ালেখা করতে চাই। অনার্স মাস্টার্স করেই মনে হলো না, শেষ হচ্ছে না। আমি একটু বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছি, যদি হয় আল্লাহর রহমতে 2014 জুনের দিকে যাব। আর ব্যবসায়ী হওয়ার ইচ্ছা, একই সঙ্গে প্রডিউসার হওয়ার ইচ্ছা। বাংলাদেশের ফিল্ম নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছা। আমি সারাদিন ফিল্ম দেখি, যখন কথা বলছি আমার সামনে ল্যাপটপে আমি মুভি ডাউনলোড করছি। তো আমি যতগুলো মুভি দেখেছি, হয়তো একজন মানুষ অতগুলো মানুষের নামও জানে না, অতগুলো মানুষকেও চেনে না। আর এই ব্যক্তিগত আগ্রহ থেকে আমার ডিরেক্টর হওয়ার ইচ্ছা না, প্রডিউসার হওয়ার ইচ্ছা। বিকজ আমার মনে হয় যে মুভিতে প্রডিউসারটাই আসলে মূল ভূমিকা পালন করে। হি ইজ দ্য কি পার্সন যে পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে কি হবে না হবে। সো আমার প্রডিউসার হওয়ার ইচ্ছা, এবং খুব ভালো ভালো কিছু মুভি দেওয়ার ইচ্ছা, যেটা ইন্টারন্যাশনালি মানুষ পছন্দ করবে। বাংলাদেশকে, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি নিয়ে করার ইচ্ছা, ওরকম কাল্পনিক কিছু করার ইচ্ছা না। আর ব্যক্তি জীবনে আসলে একটা ছেলের বাপ হওয়ার ইচ্ছা, একটা মেয়ের বাপ হওয়ার ইচ্ছা, একটা ফুটবলার ছেলের বাপ হওয়ার ইচ্ছা আমার। আমি ভীষণ রকম ব্রাজিলের সাপোর্টার, সুতরাং আমি চাই আমার একটা ছেলে হোক যে ফুটবল খেলবে, পড়ালেখা না করে অসুবিধা নেই। আমি চাই আমার একটা মেয়ে হোক যে ভীষণ রকম রূপবতী হবে, পড়ালেখা না করে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক আহ্লাদি হলেই চলবে। পড়ালেখা না লাগে এটা বলছি যে এই কারণে আমার মনে হয় যে শিক্ষা নিয়ে আমার একটা অদ্ভুত চিন্তাধারা আছে। সেই কারণে যে শিক্ষা হচ্ছে মানুষের অধিকার, জন্মগত অধিকার, 12 পর্যন্ত সাক্ষরতা জ্ঞান যেটাকে বলে। কিন্তু উচ্চশিক্ষা হচ্ছে মানুষের যোগ্যতা, যেটাকে বলে অনার্স মাস্টার্স। এগুলো মানুষ যোগ্যতায় পড়বে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমি খুব বিপক্ষে। এই জন্যে আমার মনে হয় না দেশে এত প্রাইভেট ইউনিভার্সিটির দরকার আছে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমার মনে হয় যে গাধাকে ঘোড়া রূপে রূপান্তর করার একটা চেষ্টা। গাধা মানুষ হবে না, হয়তো জিন চেঞ্জ করলে ঘোড়া হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। একটা মানুষ 5-এ সুযোগ পায় প্রতিযোগিতা করার, 8-এ সুযোগ পায় প্রতিযোগিতা করার, 10-এ
ইন্টারমিডিয়েটে, 12-এ মানে এইচএসসিতে 6বার চেষ্টা করার পরেও কি একটা মানুষ বোঝে না যে তার দিয়ে আসলে উচ্চশিক্ষা সম্ভব না, তার দিয়ে বড় কিছু হওয়া বা ক্লাসিক পড়ালেখাটা সম্ভব না? তাকে ইউনিভার্সিটি লেভেলেও যখন সে ব্যর্থ হচ্ছে, তারপরেও কেন তাকে আবার অনার্স মাস্টার্স করতে হবে? কোন যোগ্যতায় বা কোন চিন্তায়? গাধা প্রডিউস করে লাভটা কোথায়? তোমার ইন্টারমিডিয়েট পর্যন্ত তো তুমি বুঝলা, 6টা পরীক্ষা দিয়ে ফেলেছো ভাই, তোমার দিয়ে হচ্ছে না, তুমি কর্মমুখী শিক্ষায় যাও, তোমার যেটা পছন্দ সেটাই যাও। তোমার ফিল্ম বানাতে পছন্দ হয়, তুমি ফিল্ম বানাতে যাও। তোমার কৃষিকাজ করতে পছন্দ, তুমি কৃষিকাজ করতে যাও। তোমাকে যে দর্শন নিয়ে পড়তে হবে, তোমাকে ম্যানেজমেন্ট নিয়ে পড়তে হবে, নট দ্যাট। ঢাকা শহরে এখন যদি কোনো প্রাইভেট বাস অ্যাক্সিডেন্ট করে 50 জনের মধ্যে 48 জন মারা যাবে হচ্ছে বিবিএ করে স্টুডেন্ট। এটা একটা লজ্জার ব্যাপার। এবং এই লজ্জার কারণে কিন্তু আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে আমরা কাজ করার জায়গা দিতে পারছি না। এখন বেসরকারি কোম্পানিতে আমি তো মানুষ রিক্রুট করি, 8-10 হাজার টাকা দিয়ে আমি একটা অনার্স মাস্টার্স ছেলেকে রাখছি। এটা আমার জন্য লজ্জা যে এত কম টাকা সে ডিজার্ভ করে না হয়তো, কিন্তু কি করব? আপনি 8-10 লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনছেন, সো কিছু করার নেই। কিন্তু কর্মমুখী শিক্ষা নিয়ে আমি খুব রকমের আমার বিভিন্ন শোতেও আমি কথা বলি যে মা বাবার উচিত ইন্টারমিডিয়েটের রেজাল্ট এবং তারপর ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষার পরে বেসরকারিতে না পড়িয়ে তার পছন্দের জায়গায় সে যেভাবে পড়তে চায়, যেভাবে তার কেরিয়ার করতে চায়, সেইভাবে কর্মমুখী শিক্ষার দিকে যেন এগিয়ে যায় মানুষগুলো। ওই সবাই টিচার হওয়ার জন্য অনার্স মাস্টার্সের দরকার নেই। এমন কিছু একটা শেখেন যাতে কাজ করে খেতে পারবেন, এমন কিছু একটা শেখেন যাতে নিজের মনের কাছে শান্তি পাবেন। বিবিএ করে দরকার নেই, এমবিএ করে দরকার নেই, কাজের দিকে আগান। আমার মনে হয় দ্যাটস গুড। তো ওই জন্য আমি আমার এইম ইন লাইফে বলছিলাম যে আমার ছেলে পেলে খুব পড়ালেখা করুক আমি চাই না, কিন্তু এটা চাই ভীষণ রকম ভালো মানুষ হোক, সৎ মানুষ হোক এবং নিজের ইচ্ছা মতো একটা জীবন কাটাক। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ আমি বলবো, দে হেট হোয়াট দে ডু। প্রত্যেকটা মানুষ ঘৃণা করে সে যা করে সেই পেশাকে। যারা ব্যাংকে চাকরি করে তারা ব্যাংকের চাকরিটাকে ঘৃণা করে। প্রত্যেককে জিজ্ঞেস করেন তার পেশাকে সে ঘৃণা করে, যেটাকে সে বেঞ্চ করে বড় হয়। এটা শুধুমাত্র হচ্ছে আমাদের মা বাবাদের একটুখানি সচেতনতার অভাবে, যে তাদের ইচ্ছাটাকে আমরা প্রাধান্য দিয়ে বড় করে পড়ালেখা করে ওই প্রফেশনে যেতে বাধ্য হই। সেই কারণে ওই জায়গাটা থেকে মনে হয় যে একটুখানি উত্তরণের সময় আছে বা সুযোগ আছে। যারা আরজে হতে চায় বা ভিজে হতে চায় তাদের জন্যে নতুনদের মধ্যে বলবো যে আমার একটা বই আছে, আমি একটা টেকনিক্যাল বুক লিখেছিলাম, পেশাগত বিদ্যে আরজে হয়ে ওঠা। এটা আজ সুপার মার্কেটের 3তলা একটা দোকান আছে, স্বপ্নবাজ নাম, ওদের ওইখানটায় আছে। সো এই বইটা পড়লে আপনারা দেখতে পারবেন যে কেমন করে একবারে এ থেকে জেড পর্যন্ত দেওয়া আছে, কেমন করে একটা মানুষ এই পেশায় আসতে পারে। আর নতুনদের যারা বলবো আসতে চান, খুব ভালো কথা, ওয়েলকাম, কিন্তু বয়সটা একটু বাড়ুক, 17-18-তে না, অ্যাটলিস্ট অনার্স সেকেন্ড ইয়ারে যদি হয় ভালো, ম্যাচিউরিটি তো বাড়ে তাতে। আর পড়ালেখার জ্ঞানটা অনেক থাকতে হবে, অনেক বেশি পড়ালেখা, অনেক বেশি। সমস্ত রবীন্দ্রনাথ যদি আপনার পড়া শেষ হয়, সমস্ত নজরুল যদি আপনার পড়া শেষ হয়, আন্তর্জাতিক সাহিত্য যদি আপনি এপিট ওপিট করে ফেলতে পারেন, আপনি যদি বর্তমান রাজনীতির সঙ্গে, বিশ্ব রাজনীতির সঙ্গে খুব পরিচিত থাকেন, তাহলে আপনি আসেন। এবং আপনার যদি মনে হয় যে আপনার কথা বলতে খুব বিরক্ত লাগে, তাহলে আপনি রেডিওতে আসেন। যদি মনে হয় যে আপনি ভীষণ রকম কথা বলতে পছন্দ করেন, তাহলে আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মারেন। কারণ রেডিওতে আসলে কথা বলার জায়গা খুব কম, আর যেটা তো খুব অল্প সময় কথা বলে, 1 ঘন্টায় হয়তো সর্বোচ্চ সে 5 মিনিট কথা বলে, কিন্তু একজন সাধারণ মানুষ আমরা কথা বলি 1 ঘন্টা প্রায় 40 মিনিট। সুতরাং যদি অনেক গুছায়ে খুব অল্প কথা বলতে ভালো লাগে বা কথা বলতে বিরক্ত লাগে, তাহলে আপনি রেডিওতে আসেন। ইউ আর রেডিও কোয়ালিটি। আর যদি আপনার ভীষণ কথা বলতে ইচ্ছা করে, বন্ধুরা বলে যে তুই সুন্দর করে কথা বলিস, ভীষণ কথা বলিস, তাহলে বুঝবেন ইউ আর রেডিও ফ্রিক, নট এ রেডিও কোয়ালিটি। ইউ আর আ টেলিভিশন ফ্রিক, নট এ টেলিভিশন কোয়ালিটি। আর টেলিভিশনের জন্য আসতে হলে ইউ মাস্ট হ্যাভ টু লুক গুড। যদি ক্যামেরার সামনে আসতে চান, ভিডিও হইতে হলে অবশ্যই দেখতে সুন্দর হতে হবে, এর কোনো বিকল্প নেই। বিকজ ওইটা শো বিজনেস, এটা কমপ্লিট শো বিজনেস, এবং শো বিজনেসে আপনাকে অবভিয়াসলি সুন্দর হতে হবে ফার্স্ট।
যদি মাথা খালিও থাকে, মেয়েদের জন্য সুবিধা বেশি, তারা সুন্দর হইলে হয়ে যায়। বাংলাদেশে অ্যাকচুয়ালি আর কিছু লাগে না। আর ভাইয়া বলা শিখতে হয় মেয়েদের, ভাইয়া, ব্যাস প্রডিউসার আপনাকে কাম দিয়ে বসে দেবে, যাও বাবা কাজ করো। ছেলেদের জন্য ট্যালেন্টটা খুব জরুরি। আর একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হচ্ছে লিঙ্ক রাখা। আপনি যতগুলো মানুষের সঙ্গে মিশবেন, ততগুলো মানুষের কাজের জায়গায় আপনি ইন হতে পারবেন। সুতরাং অনেক মানুষের সাথে মেশা, ফোনে কমিউনিকেশন রাখা, অফিসে আড্ডা মারা, এই জিনিসগুলো টেলিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট।